নমস্কার, বিকেল 5টায় 5টার 5 স্পেশাল নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। আজ বাংলা বছরের শেষ দিন, আগামীকাল নতুন বছর শুরু হবে। ফেস্টিভ মুড, খুব স্বাভাবিকভাবে এই ফেস্টিভ মুড সবচেয়ে বেশি চিন্তা বাড়ায় এনআইএর তদন্তকারীদের, কারণ এর আড়ালেই কোথাও নাশকতার ছক করে জঙ্গিরা। পর্যটকদের ভিড়ে লুকিয়ে থাকে জঙ্গিরা, যেমন দীঘায় লুকিয়েছিল দুই জঙ্গি, দীঘায় পর্যটকের ভিড়ে লুকিয়ে থাকার চেষ্টা করেছিল। তো এই যেই দুই জঙ্গি ব্যাঙ্গালোর বিস্ফোরণের সঙ্গে যারা জড়িত, সেই দুই জঙ্গি কিভাবে কাজ করত, কিভাবে তাদের নেটওয়ার্ক চালাতো, জানলে অবাক হয়ে যাবে। ভিপিএন এক অত্যাধুনিক প্রযুক্তি, যে ভিপিএন এর মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন, কিন্তু যোগাযোগ করলেও তা নজরে আসবে না। সচরাচর যারা সাইবার ক্রাইম মনিটর করেন তাদের নজরে আসবে না ভিপিএন এর মাধ্যমে যোগাযোগ। তো এই ভিপিএন এর মাধ্যমে কিভাবে যোগাযোগ করতো জঙ্গিরা, এই দুজনকে জেরা করে এনআইএ কি জানতে পারছে, কিভাবে তারা কাজ করত, কিভাবে তারা নেটওয়ার্ক চালাতো। অমিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অমিত, খুব স্বাভাবিকভাবেই সারা পৃথিবীর যত জঙ্গি কার্যকলাপ ভিপিএন দিয়েই হয়, তো ভিপিএনেই এরা কাজ করত, কিভাবে নিশ্চিত হচ্ছেন তদন্তকারীরা? কারণ দেখো, এখনো পর্যন্ত তদন্ত করতে গিয়ে যে সমস্ত ডিজিটাল এভিডেন্স বাজেয়াপ্ত করা হয়েছে, একটি ল্যাপটপ, একাধিক ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, সেই সমস্ত সিস্টেম চেক করতে গিয়ে বা সেই সমস্ত সিস্টেম খতিয়ে দেখতে গিয়ে কিন্তু ভিপিএন অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের কিন্তু হদিশ পাওয়া গিয়েছে যে এই দুই জঙ্গি যাদেরকে দীঘাতে গ্রেপ্তার করা হয়েছে, তারা ডিজিটাল কমিউনিকেশন বা ডিজিটাল যোগাযোগ রাখতে গিয়ে ভিপিএন ব্যবহার করেছে। সেক্ষেত্রে যে ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে, সেখানে কিন্তু ভিপিএন এই সিস্টেম ব্যবহারে কিন্তু হদিশ পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে গত 1 মাসেরও বেশি সময় ধরে তারা বিভিন্ন জায়গায় যে ডেটা বদল করেছে, বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছে, সেই যোগাযোগের মাধ্যম কিন্তু বিভিন্ন ডিজিটাল অ্যাপ ছিল, এবং সে সমস্ত ডিজিটাল অ্যাপের গোপনীয়তা বজায় রাখার জন্য ভিপিএন সিস্টেম ব্যবহার করা হয়েছে, এমনটা দাবি করা হচ্ছে এনআইএর তরফে। কারণ এই ভিপিএন সিস্টেম ইউজ করলে বা ব্যবহার করলে আইপি অ্যাড্রেস, কোন সার্ভার ইউজ করা হচ্ছে বা কোন ব্রাউজার ব্যবহার করা হচ্ছে, সমস্তটাই কিন্তু অন্ধকার বা আড়ালে থেকে যায়। কারণ একজন ইউজার কি ভিপিএন ব্যবহার করে কি সার্ভার ব্যবহার করলো, তা কিন্তু কেউ জানতে পারে না, এবং পুরো বিষয়টা কিন্তু এনক্রিপ্টেড, অর্থাৎ একদম ব্যক্তিগত স্তরে সেই জায়গাটা কিন্তু থাকে। সেই জায়গাতেই সমস্ত কিছু আড়ালে রাখতে কিন্তু ভিপিএন সিস্টেম ব্যবহার করা হয়, যা কিন্তু ব্যবহার করেছিলেন এই দুজন, আব্দুল মাতিন তাহা এবং ফাজিল, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে এনআইএর তরফে। সঙ্গে থাকো, এবং যত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হোক না কেন, তার জন্য গ্যাজেট দরকার, ইলেকট্রনিক গ্যাজেট। অন্যতম মাধ্যম মোবাইল ফোন, কিন্তু মোবাইল যদি বিগড়ে যায় কি হবে? তো সারা কলকাতা কেন, সারা পশ্চিমবঙ্গে যারা মোবাইল ব্যবহার করেন তাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যা কোথাও সারানো যায় না, তা চাঁদনি চকে সারানো যায়। হয়তো সে খবর তাদের কানে পৌঁছেছিল কলকাতায় থাকার সময়, তাই বিগড়ে যাওয়া মোবাইল সারাতে পৌঁছে গিয়েছিল তারা চাঁদনি চকে। এনআইএর কাছে কি খবর রয়েছে এ নিয়ে? অমিত, এনআইএর তদন্তকারীরা তো সেই দোকানে গিয়েছিলেন, কি খবর রয়েছে তাদের কাছে? কবে যাওয়া হয়েছিল মোবাইল সারাতে? মোবাইলকে আদৌ সারানো গিয়েছিল? তো প্রথমেই জানাবো যে মোবাইলটি সারানো যায়নি, কারণ 12 থেকে 13 তারিখ এই সময়কাল, 12ই মার্চ এবং 13ই মার্চ, এই যে দিনগুলো, এই দিনগুলোতে কিন্তু ধর্মতলা চত্বর বা এসপ্ল্যানেড চত্বরের কাছে কিন্তু এই দুই জঙ্গির গতিবিধি ছিল, এমনটা ট্রাওয়াল লোকেশন, এবং সেখানে হোটেলে গিয়ে পরবর্তী সময় এনআইএ আধিকারিক জানতে পারেন। সেই সময় চাঁদনি চক মার্কেটে বা চাঁদনি চক বাজারের ভেতরে একজনের কিন্তু টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছিল, এমনটা কিন্তু দাবি করা হচ্ছে এনআইএর তরফে, এবং সেই মোতাবেক তারা একটি দোকানে পৌঁছে যান। কয়েকদিন আগে তারা দোকানে গিয়ে, সেই দোকানটি হচ্ছে মোবাইল রিপেয়ার শপ বা মোবাইল মেরামতি করা হয় এমন একটি দোকান, যেখানে এই দুজনের মধ্যে একজন জঙ্গি 12 তারিখ বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে পৌঁছে গিয়েছিলেন, কারণ তার হাতে কাছে থাকা একটি মোবাইল ফোন খারাপ হয়ে গিয়েছিল। সেই মোবাইল ফোনটি সারাই করার জন্য ওই দোকানে, চাঁদনি চকের ওই দোকানে গিয়েছিলেন, ঠিকই। কিন্তু সেখানে ওই দোকানদার তিনি নাম্বার নিয়েছিলেন, 2 ঘন্টা পর ফোন করে জানতে চেয়েছিলেন মোবাইল ফোনটি সারানো হয়েছে কিনা, কিন্তু দোকানদার বলেছেন সময় লাগবে, পরের দিন খোঁজ করতে। এবং পরদিন অর্থাৎ 13ই মার্চ সকালবেলা 11টা নাগাদ সেই দোকানে উনি যান,
যাওয়ার পরে তিনি যখন জানতে পারেন যে মোবাইল সারানো হয়নি বা সারানো যাচ্ছে না, সারানো যাবে না, তখন 100 টাকা দেওয়া হয় ওই দোকানদারকে এবং তিনি মোবাইলটি নিয়ে বেরিয়ে যান। সার্ভিস চার্জ 100 টাকা সার্ভিস চার্জ দেওয়া হয়। এই যে খাটাখাটনি করেছেন দোকানদার, সেই জন্যই যাতে কোনো রকম মনোমালিন্যের জায়গা না থাকে। এবং দ্বিতীয়ত যে জায়গাটা তা হলো যে আরো সময় নিলে হয়তো সারানো যেত, কিন্তু ওদের হাতে সময় ছিল না। 12 তারিখ 13 তারিখ মার্চে, মনে রাখবেন এই তারিখ দুটো নিয়ে পরবর্তীতে কথা বলবো, কারণ 12 আর 13 তারিখ তারা কোথায় ছিলেন এ নিয়ে কথা হবে। এ নিয়ে আপনাদের জানাবো কি কি ডকুমেন্টস আমাদের কাছে আছে। তবে তার আগে একবার ওই যে মোবাইলের দোকানের কথা বলছিলাম, সেই মোবাইল দোকানের মালিক সে সময় যিনি ছিলেন তাদের বক্তব্য একবার শুনি, কারণ এনআইএ তদন্তকারী অফিসাররাও সেখানে গিয়েছিলেন। কি জানতে চাইলেন তারা? वो 4, साढ़े 4, 5 बजे के समथिंग आया था। उनका माइक का प्रॉब्लम था। उन्होंने कहा माइक का प्रॉब्लम है, बुरा हो जाएगा सर। तो उनको बाद उनको एस्टिमेट दिए। एस्टिमेट मैंने कहा बोला ठीक है बना देने के लिए। तो जब तक हम लोग फ़ोन बना रहे थे वो मार्केट में घूम रहा था। तो हम लोग बोले सर हुआ तो नहीं है आपका फ़ोन, तो आपको एक दिन टाइम देना पड़ेगा। फिर उसके बाद में फ़ोन हम लोग को दे के गया। फिर नेक्स्ट डे सुबह में 11, साढ़े 11 बजे आया। 13 तारीख को आया था। उसको हम बोले थे भाई आपका काम नहीं हुआ है, आप ले जा सकते हो। वो 100 रुपीज़ हमको दिया था। এনআইএ অফিসাররা কি এসেছিল এখানে? नया ऑफिसर था सर, ऐसे तो मैं नहीं बता सकते हैं। या हो सकता है उनको नया ऑफिसर ही हो, या नहीं तो क्राइम ब्रांच से सर लोग तो आए थे। कब आए थे? ये मतलब लगभग 25 दिन का बाद ही, 1 महीना के बाद ही समथिंग वो आए थे। जी 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 हाँ। ভিপিএন এর ব্যবহার সবাইকে আড়াল করতে বারবার সিম বদল, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না কেন? কারণ এখানে এনআইএর তুরুপের তাস মোজাম্মেল। এই মোজাম্মেল কিভাবে তুরুপের তাস, কিভাবে মোজাম্মেলের সূত্র ধরে এই দুই অপরাধী বা এই দুই জঙ্গি এনআইএর জালে? অমিত, গ্রেপ্তার করা হয়েছিল হচ্ছে 26শে মার্চ। এই 26শে মার্চ 26শে মার্চ বিভিন্ন ব্যক্তি অর্থাৎ যারা হচ্ছে মোজাম্মেল বা এই আব্দুল মতিন তহা, এদের খুব ঘনিষ্ঠ যারা ক্লোজ ছিলেন, স্কুলের বন্ধু, পাড়ার প্রতিবেশী, এদেরকে জিজ্ঞাসাবাদ করে এদের সম্পর্কে তথ্য যখন জানার চেষ্টা করে, তখন এই মোজাম্মেলের ফোন কল রেকর্ডে কিন্তু একাধিকবার আননোন নাম্বার থেকে কিন্তু ফোনের সূত্র পাওয়া যায়। এবং সেই সমস্ত নাম্বার ট্র্যাক করতে গিয়েই এই দুই জঙ্গি আব্দুল মতিন এবং মুফাজ্জিরের কিন্তু হদিস কার্যত পাওয়া গিয়েছিল, এমনটাই কিন্তু এনআইএর তরফে দাবি করা হচ্ছে। সেক্ষেত্রে 26 তারিখ গ্রেপ্তার করা হলো মুফাজ্জিলকে এবং পরবর্তী সময়ে তাদের মোবাইল ফোন ট্র্যাক, বিভিন্ন নম্বর ট্র্যাক করা শুরু হলো, কারণ একাধিকবার সিম কার্ড বদলে ফেলেছিলেন। প্রায় কমপক্ষে 12 বার সিম কার্ড বদলে ফেলা হয়েছিল। এই তথ্য কিন্তু এনআইএ কর্তাদের হাতে এসছে। সেক্ষেত্রে মুফাজ্জিল কিন্তু একটা অন্যতম একটা মাধ্যম হতে পারে এই গ্রেপ্তারি বলা যেতে পারে, কারণ তাকে জিজ্ঞাসাবাদ করা, তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো, সেখান থেকে বিভিন্ন ডিজিটাল এভিডেন্স পাওয়া, অন্যদিকে দুজনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদের বাড়িতে অভিযান চালানো হয়েছিল। এছাড়া কথা বলছো এই রাজ্যগুলোয় অদ্ভুতভাবে কিছু চক্র কাজ করছে, যে চক্রগুলো জাল আধার কার্ড বানিয়ে দিচ্ছে, যে আধারের সূত্র ধরে সিম কার্ড কেনা সম্ভব হচ্ছে। কতগুলো সিম কার্ড উদ্ধার হয়েছে এদের থেকে? দেখো, গতকাল যখন তাদেরকে দীঘার হোটেল থেকে গ্রেপ্তার করা, তখন তারা 30টির বেশি কিন্তু সিম কার্ড তাদেরকে পাওয়া গিয়েছে। স্বাভাবিকভাবেই 30টির বেশি সিম কার্ডের পাশাপাশি কিন্তু একাধিক আধার কার্ডের কিন্তু তথ্য কিন্তু সামনে আসে, কারণ একাধিক আধার কার্ডও কিন্তু পাওয়া গেছে তাদের কাছ থেকে। সবগুলো জাল এবং সবগুলো আধার কার্ড কর্ণাটক থেকে তৈরি হয়েছিল, অর্থাৎ জাল আধার কার্ড কর্ণাটকেই তৈরি করা হয়েছিল। এবং বিস্ফোরণের আগেই, অর্থাৎ যে পরিকল্পনা নেওয়া হয়েছিল বিস্ফোরণ ঘটানো হবে, আইডি প্ল্যান্ট করা হবে, আইডি কনসাইনমেন্টে আইডি আনানো হয়েছিল, সমস্ত কিছু একটা পরিকল্পনার মধ্যে দিয়ে এগোচ্ছিল। এবং সেই মোতাবেক কিন্তু তারা যে গা ঢাকা দিতে পারে, সেক্ষেত্রে ভুয়ো আধার কার্ড প্রয়োজন হতে পারে বা পরিচয়পত্র লাগবে, সেই মোতাবেক কর্ণাটকে বসেই 3টি রাজ্যের, কর্ণাটক, তামিলনাড়ু এবং মহারাষ্ট্র, 3টি রাজ্যের কিন্তু ঠিকানার কিন্তু আধার কার্ড তৈরি করা হয়েছিল। কর্ণাটকে বসে এই তথ্য কিন্তু সামনে এসেছে এখনো পর্যন্ত। ঠিক বিস্ফোরণের পর দুজন হাওয়া হয়ে গেল। গেল কোথায়? চেন্নাই। চেন্নাই চেন্নাই থেকে তারপর কলকাতা। এর মাঝে এরা তাদের পরিচয় বদল করেছে। স্বাভাবিকভাবেই তাদের কাছে জাল আধার ছিল, সেই আধারের পরিচয়ই তারা নিয়েছে। এবং যেহেতু জাল আধার রয়েছে, তাতে সিম বদল করতে সুবিধা হয়েছে। বিভিন্ন সিম, বিভিন্ন নামে সিম। এবং প্রথম জানা যাচ্ছে এরা চেন্নাই আত্মগোপন করেছিল, সেখান থেকে ট্রেনে আসে এরা কলকাতায়। আর সেখানে একের পর এক হোটেল বদল, একের পর এক হোটেল বদল।
চট করে আপনাদের একবার দেখাই যে এই হোটেল বদল করতে গিয়ে তাদের কতগুলো আধার কার্ড তারা ব্যবহার করেছে। চট করে দেখুন, এই যে আব্দুল মাতিন তাহা, তার কাছ থেকে 3টে আধার, কত নাম, অনমোল কুলকার্নি নামে কোথাও থাকছে, কোথাও বিঘ্নেশ বিডি নামে থাকছে, আবার কোথাও অনমোল কুলকার্নি। ওই যে বলছিলাম 3 জায়গায় ছিল কলকাতার, তো আব্দুল মাতিন তোহা 3 জায়গায় কি কি নামে থেকেছে, কি কি নামে থেকেছে, এই 3টি নামে, এই 3টি নামে তারা 3 জায়গায় থেকেছে, কলকাতারই 3টি জায়গায় তারা হোটেলে থেকেছে এই সময়ের মধ্যে। শুধু তোহা নয়, আরো একজন দেখুন, আরো একজন মুসাফির হোসেন সাজিব 3টি নাম ব্যবহার করেছে। এই 3টি নামই তাদের আধারে রয়েছে, অর্থাৎ এই 3টে নামেরই আধার আছে। কি নাম? ইউশা শাহনওয়াজ পটেল, আধারে নম্বর দেওয়া আছে। আবার আরেকটা নাম ইউশা শাহনওয়াজ পটেল নামেই 3 জায়গায় থেকেছে, হোটেল প্যারাডাইসে থেকেছে, এসপ্ল্যানেড ইনে থেকেছে, হ্যাঁ, এবং প্যারাডাইস হোটেলে বা এসপ্ল্যানেড ইনে, সব জায়গাতেই, বা ড্রিম গেস্ট হাউসে এই ছদ্মনামেই থেকেছে। এবার দেখুন হোটেল নাম্বার 1 প্রথম কোথায় ওঠে এরা? এসপ্ল্যানেড ইন, ধর্মতলার এসপ্ল্যানেড ইন। ইউশা শাহনওয়াজ পটেল নামে মুজিব সেখানে ওঠে, সাজিব সেখানে ওঠে। আধার কার্ড দেখাতে হবে কোথাও যেতে গেলে, কোথাও থাকতে গেলে, তো আধার কার্ড দেখিয়ে দিয়েছে, ওই নামেই আধার। আবার মথিন বিঘ্নেশ বিডি নামের এক আধার কার্ড বানিয়েছিল, সেই আধার কার্ড সেখানে দেখায়, বলে তার নাম বিঘ্নেশ বিডি, সেই নামেই সেখানে থাকে না, বেশি দিন কিন্তু থাকেনি, বারবার তারা হোটেল বদল করেছে। ঠিক তারপরের দিন 12 তারিখ ওঠে, 13 তারিখ চেক আউট করে। ওই যে বলছিলাম আপনাদের 12 আর 13 এই তারিখ খুব গুরুত্বপূর্ণ, ওই সময় তারা মোবাইলটাও সারাতে দিয়েছিল, সারানো যায়নি, পরের দিন নিয়ে আসে। তো 13 তারিখের পরে তারা হেলিন সরণির এই হোটেল প্যারাডাইসে ওঠে, এই সেই হোটেল, হোটেল প্যারাডাইস। এখানে সেই সাজিব ইউশা শাহনওয়াজ পটেল নামেই সেখানে থাকে, যেহেতু ওই নামের আধার রয়েছে, তার সেই আধার প্রডিউস করে থাকতে অসুবিধা হয়নি। কিন্তু মথিন এখানে আবার নাম বদলায়, মথিন এখানে নাম বদলায়, অনমোল কুলকার্নি নামের একটি আধার কার্ড এখানে দেখিয়ে বলে তার নাম অনমোল কুলকার্নি। ঠিক পরের দিন তারা এই হোটেল থেকেও বেরিয়ে যায়। ইকবালপুরের একটি হোটেল, এই দেখুন ড্রিম গেস্ট হাউস, সেখানে তারা থাকে, ইউশা নামেই থাকে সাজিব, সেই একই আধার কার্ড 3টি হোটেলে ব্যবহার করে। আর মথিন অনমোল কুলকার্নি নাম নেয় এখানে। 28শে মার্চ চেক আউট এই হোটেল থেকে। আর ইকবালপুরের এই যে হোটেল, হোটেলের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাই একবার, দেখুন এই দুজন, তারা এখানে বেশ কয়েকদিন থেকেছে, ভুয়ো নাম পরিচয় থেকেছে, এবং তারপর দীঘা। তো দীঘা যাবেন কি করে? দীঘা যেতে গেলে বাসে যেতে হবে। তো বাসে দীঘা, কেন দীঘা না? খুব স্বাভাবিক, পর্যটকের ভিড়ে হারিয়ে যাওয়া সহজ, পর্যটকের ভিড়ে নিজের পরিচয় গোপন করে থাকা সহজ। তো হাওড়া বাস স্ট্যান্ড, হাওড়া বাস স্ট্যান্ড থেকে তারা বাস ধরে দীঘায়। এনআইএ তদন্তকারীরা বাস কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছেন, কিছু পেলেন জিজ্ঞাসাবাদ করে? দেবাশিস প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। দেবাশিস, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে কি রয়েছে, তদন্ত করতে গিয়ে তদন্তকারীরা কাদের সঙ্গে কথা বলেছে? দেখো, মূলত 28 তারিখে কলকাতা থেকে হোটেল চেক আউট করে সেখান থেকে দীঘার বাস ধরে দীঘায় পৌঁছে, কিন্তু এনআইএ তদন্তকারীরা তারা জানতে চাইছে এই যে রুট তাদেরকে কে বলে দিল, কিভাবে এখান থেকে বাস পাওয়া যায়, তারা তো বাইরের লোক, তাদের সঙ্গে আর কেউ আছে, বা এই দীঘায় বাস ধরার আগে অন্য কোনো দিন তারা এখানে এসেছিল কিনা, পুরো বিষয়টি দেখার জন্যই কিন্তু ইতিমধ্যেই যে বাসের যে সিন্ডিকেট রয়েছে বা দূরপাল্লার বাসের যে জায়গা রয়েছে সেই অফিস থেকে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ, শুধু 28 তারিখে নয় তার আগেও বেশ কিছু দিনের সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করে ইতিমধ্যেই কিন্তু
তল্লাশি বা তদন্ত শুরু করেছে। একদিকে যেরকম বাস চালক, ড্রাইভার, কন্ডাক্টর যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি বেশ কিছু মানুষকে শনাক্ত করানোর কাজ তাদেরকে দিয়ে করানো হচ্ছে। এমনকি তাদেরকে বলা হয়েছে যে দরকারে তদন্তের স্বার্থে তাদেরকে এনআইএ দপ্তরে ঢুকে তাদেরকে শনাক্তকরণের কাজও করানো হতে পারে। মূলত তাদের কাছে সন্দেহ যে দীঘা যাওয়ার যেই রুট, সেই রুট কে বাতলে দিল, তাহলে কি এদের সঙ্গে আরো কেউ যুক্ত রয়েছে, সেই বিষয়টি কিন্তু তদন্ত শুরু করেছে এনআইএ তদন্তকারীরা। মূলত হাওড়া বাস স্ট্যান্ডে কার সাথে এলো, কিভাবে এলো, তার কাদের সাহায্যে এই দীঘার ঠিকানা পেল, পুরো বিষয়টি কিন্তু তদন্ত করছে। শুধুমাত্র দুজন নয়, রাজ্যের অনেকেই যুক্ত থাকতে পারে বলে মনে করছে তদন্তকারীরা। ধন্যবাদ দেবাশিস।